হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ইউটিউব চ্যানেল জেকে টিউটোরিয়ালস। আমি তোমাদের জয়জিৎ স্যার আজকে মাধ্যমিকের স্টুডেন্টদের জন্য আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমাদের সুবিধার্থে আমি এই ক্লাস 10-এর লাইফ সায়েন্সের সাজেশনের সিরিজটি শুরু করেছি, যেখানে আমি লাইফ সায়েন্সের প্রতিটি চ্যাপ্টারে যে প্রশ্নগুলি এবছর 2026-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটা নিয়ে আলোচনা করছি। তো আজকে আমি তোমাদের লাইফ সায়েন্সের যে 4th ইউনিট যেটা রয়েছে অভিব্যক্তি ও অভিযোজন, সেই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। এর আগে আমি ইউনিট 1, ইউনিট 2 এবং ইউনিট 3-এর গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। যদি তোমরা ভিডিওটি না দেখে থাকো, অবশ্যই আমার প্লেলিস্টে গিয়ে ভিডিওটি দেখে নিও। তো চলো আজকে আমি নতুন ভিডিওটি শুরু করি। প্রথম যে প্রশ্নগুলি এই অধ্যায় থেকে আমাদের এবছরের জন্য করতে লাগবে, প্রথম প্রশ্নটি হলো 1 নম্বর, কোয়াজারভেট বা হট ডাইলুপ স্যুপ বলতে কী বোঝো? এই কোয়াজারভেট বা হট ডাইলুপ স্যুপ এই প্রশ্নটি এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 2 মার্কসের জন্য এরকম টাইপের প্রশ্ন এই অধ্যায় থেকে বারবার মাধ্যমিক পরীক্ষায় এসে থাকে। তো তোমাদের বলবো এই দুটো কোশ্চেনের সংজ্ঞা বা ব্যাখ্যাটা তোমরা ভালো করে দেখে যাবে। নেক্সট, জীবনের রাসায়নিক উৎপত্তি সংক্ষিপ্ত রূপরেখা মিলার ও উডের পরীক্ষার সাহায্যে বর্ণনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এবছর 2026-এ মাধ্যমিকের জন্য। এই অধ্যায় থেকে ধরে নাও এই কোশ্চেনটা এবারে চলে এসেছে। বারবার করে বলছি, এই প্রশ্নটা পুরো টোটাল যে আমাদের পরীক্ষাটা রয়েছে মিলার আর উডের, ভালো করে দেখবে যে কি কি গ্যাস ইউজ হয়, কি কি আমার বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হয়, টোটাল জিনিসটা ভালো করে দেখবে। এখান থেকে শর্ট কোশ্চেন বা একটা 3 নম্বরের প্রশ্ন এবছর আসার চান্স খুব বেশি। নেক্সট আমাদের যেটি রয়েছে, লামার্কের অভিব্যক্তি সংক্রান্ত তত্ত্বের প্রতিপাদ্যর প্রধান দুটি বিষয় বর্ণনা করো। মানে আমাদের ব্যবহার ও অপব্যবহারের সূত্র ও অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসারে যে দুটি সূত্র আছে আমাদের লামার্কের, ওই দুটি সূত্র ভালো করে তোমাদের পড়ে যেতে লাগবে। নেক্সট আমাদের ডারউইনের মতবাদ অনুসারে কিভাবে একটি নতুন প্রজাতি সৃষ্টি হয় তা একটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। বা এই প্রশ্নটাই একটু যদি চেঞ্জ করে দেওয়া হয় তাহলে দিতে পারে যে প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে কিভাবে নতুন প্রজাতির উদ্ভব ঘটে ব্যাখ্যা করো। বা ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত তত্ত্বে নিম্নলিখিত 3টি বিষয়ের উপর আলোচনা করো: অত্যাধিক হারে বংশবৃদ্ধি, প্রকরণের উদ্ভব বা প্রাকৃতিক নির্বাচন। প্রশ্নটা যেরকমভাবেই আসুক না কেন, উত্তর আমাদের একটাই হবে। তোমাদের স্টুডেন্টস বারবার করে বলছি, তোমরা কোশ্চেন দেখে তোমাদের বুঝতে লাগবে যে কি উত্তর লিখতে লাগবে। এই সেম প্রশ্নটা বিভিন্ন রকমভাবে ঘুরিয়ে দিতে পারে, তো আমাদের কোশ্চেনটা বুঝে নিয়ে অ্যান্সারটা লিখতে লাগবে। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন, যেটা পরীক্ষায় দেয়। এই প্রশ্নটা এরকম টাইপের প্রশ্ন পরীক্ষায় হামেশাই থাকে আমাদের। তোমরা এবিটিএ টেস্ট পেপার বা পর্ষদ বা রায়মার্টিনের যদি কোশ্চেন ব্যাংক দেখো, এরকম টাইপের প্রশ্ন দেখবে তোমরা বারবার করে পেয়েছো যে প্রাকৃতিকভাবে শুধু বিভিন্ন দেশীয় প্রজাতির মাছ আছে এমন একটি পুকুরে বেশ কিছু তেলাপিয়া মাছ ছাড়া হলো। বেঁচে থাকতে গেলে ওই তেলাপিয়া যে ধরনের জীবন সংগ্রাম করতে হবে তা ভেবে লেখো। মানে অস্তিত্বের জন্য সংগ্রাম থেকে এই ধরনের প্রশ্ন আমাদের পরীক্ষায় সাধারণত দিয়ে দেয়। বা আরেকটা দেখবে দেয়, ধরো একটা বনের মধ্যে অনেকগুলো হরিণ আছে, তার মধ্যে একটা বাঘ ছেড়ে দেওয়া হলো, সেক্ষেত্রে কি কি ধরনের সংগ্রাম দেখা দেবে, এরকম টাইপসের প্রশ্ন আমাদের এই অধ্যায় থেকে দেয়। তো এই প্রশ্নগুলোর সেম অ্যান্সার তোমরা একটু কোশ্চেনটা ভালো করে বুঝে নিয়ে সেই অ্যান্সারটাই লিখবে। নেক্সট দেখো আমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা, জিরাফের গলা লম্বা হওয়ার ক্ষেত্রে ডারউইনের মতবাদ ব্যাখ্যা করো। বা 7 নম্বর প্রশ্ন, জিরাফের গলা লম্বা হওয়ার সম্পর্কে লামার্কের ব্যবহার ও অব্যবহার সূত্র ব্যবহার করো। তারপর ঘোড়া, এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট। তোমাদের প্রত্যেকটার বইতে দেখবে একটা বক্স করে চার্ট দেওয়া আছে, যেখানে বিভিন্ন আমাদের 4খানা 5খানা স্টেজের যে ঘোড়া আছে সেই বিষয়ে বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে। প্রত্যেকটা বৈশিষ্ট্য, 4টি যে বৈশিষ্ট্য আছে স্টেজের বৈশিষ্ট্য তোমাকে ভালো করে পড়ে রাখতে লাগবে। এখান থেকে 1 মার্কস 2 মার্কসের প্রশ্ন খুব আসে। দেখো 8 নম্বর প্রশ্নটা কি বলছে, ঘোড়ার বিবর্তনের 4টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো যা পরিবর্তিত হয়েছে।
ঘোড়া বিবর্তনের ইতিহাসে 4টি প্রধান জীবাশ্ম পূর্বপুরুষের নাম সময়ের যথাক্রমে সাজিয়ে লেখো, মানে পরপর তোমাকে লিখতে লাগবে। নেক্সট 9 নম্বর প্রশ্ন, তিমির, ফ্লিপার আর পাখির ডানাকে সমস্ত অঙ্গ বলে বিবেচনা করা হয় কেন তা উল্লেখ করো। তারপর 10 নম্বর, গঠন ও কাজ বিবর্তনের ধরন নির্দেশক উক্তি দুটির বৈশিষ্ট্য ভিত্তিতে সমবৃত্তীয় অঙ্গের ধারণাটি উপযুক্ত উদাহরণ সহ প্রতিষ্ঠা করো। 11 নম্বর, সমবৃত্তীয় ও সমসংস্থ অঙ্গের পার্থক্য লেখো। 12 নম্বর, নিষ্ক্রিয় অঙ্গ কাকে বলে, নিষ্ক্রিয় অঙ্গ কিভাবে অভিব্যক্তির সাপেক্ষে প্রমাণ দেয়, এই প্রশ্নটা। তারপর 13 নম্বর, আমাদের মানুষের দেহে যে নিষ্ক্রিয় অঙ্গগুলো রয়েছে, মানুষের দেহে অবস্থিত নিষ্ক্রিয় অঙ্গগুলির নামগুলি লেখো। শর্ট প্রশ্নের জন্য খুবই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ প্রশ্ন এবছরে। 14 নম্বর, বিভিন্ন শ্রেণীর মেরুদণ্ডী প্রাণীর আমাদের হৃৎপিণ্ডের তুলনামূলক অঙ্গ সংস্থান কিভাবে ওই ব্যক্তির মতামত সাপেক্ষে প্রমাণ কাজ করে হিসাব করে লেখো। মানে সাপেক্ষে প্রমাণ হিসাবে কাজ করে, মানে আমাদের যে হৃৎপিণ্ডের যে কিভাবে আস্তে আস্তে ডেভেলপ হয়েছে প্রত্যেকটা পার্ট, সেটা আমাদের 4টা প্রকোষ্ঠ, যেটা ওই 4টে প্রকোষ্ঠ ভাগ হয়েছে আস্তে আস্তে, ওই পার্টটা তোমাকে এখানে লিখতে লাগবে। নেক্সট আমাদের এখান থেকে যে টপিকটা থাকে অভিযোজনের পার্টটা, এখান থেকে এবছরের যে প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। প্রথম যেটা ধরে নাও এবছর ক্যাকটাস না সুন্দরী গাছ, এই দুটোর মধ্যে একটা প্রশ্ন আসবেই আসবে। তোমরা ভালো করে এই দুটো ভালো করে পড়ে যাবে যে ক্যাকটাসের পাতার অভিযোজনগত গুরুত্ব লেখো, বা ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তর হওয়ার কারণ কি। আমাদের সুন্দরী গাছ থেকে দু রকমের প্রশ্ন হয়, যে সুন্দরী গাছ তার দেহে অতিরিক্ত লবণ কিভাবে রেচন করে, আর লবণ সহনে সুন্দরী গাছের অভিযোজন উল্লেখ করো। তো আমাদের শ্বাসমূল, ঠেসমূলের যে পার্টটা রয়েছে, বা আমাদের বাষ্পমোচনের মাধ্যমে, বাকলমোচনের মাধ্যমে শরীর থেকে যে লবণটা বার করে দেয়, ওই পার্টটা তোমাকে এখানটা পুরোটা লিখতে লাগবে। নেক্সট 3 নম্বর, কর্মী মৌমাছিরা খাদ্যের উদ্দেশ্যের সন্ধান কিভাবে মৌচাকের অন্যান্য মাছিদের জানায়। আমাদের 4 নম্বর, উটের একটা আমাদের লোহিতক্ত কণিকা পার্ট থাকে, বা উটের পায়ের যে অভিযোজনটা হয়েছে সেই পার্টটা, উট থেকে একটা প্রশ্ন সাধারণত মাধ্যমিকে আসে। তো উটের পার্টটা তোমাকে ভালো করে দেখে যেতে লাগবে যে উটের অতিরিক্ত জলক্ষয় সহন ক্ষমতার সঙ্গে এদের লোহিত রক্ত কণিকার কী অভিযোজন ঘটেছে। তারপর নেক্সট হলো, মরুভূমি অঞ্চলে বসবাসের জন্য উটের দেহে অভিযোজনগুলি উল্লেখ করো। মানে কী কী চেঞ্জেস এসছে, ওদের চামড়া অনেক মোটা হয়ে গেছে, পায়ের নিচে প্যাড এসছে, এই পুরো পার্টটা তোমাদের ভালো করে জানতে লাগবে। নেক্সট আমাদের যে লাস্ট প্রশ্ন এই অধ্যায় থেকে, যে শিম্পাঞ্জির সমস্যা সমাধানের দক্ষতার 2টি উদাহরণ দাও, বা খাদ্য সংগ্রহ ও রোগ প্রতিরোধের ক্ষেত্রে শিম্পাঞ্জি যেভাবে বুদ্ধিমত্তার পরিচয় দেয় বা সমস্যার সমাধান করে তা উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। দেখো স্টুডেন্টস, আমি এই পার্টটা থেকে 6টা প্রশ্ন রেখেছি। তোমরা যদি এই 6টা প্রশ্ন আর এখানে এই 14টা প্রশ্ন যদি করে নাও, তাহলে এই অধ্যায় থেকে আমাদের সাধারণত মাধ্যমিকে মোট 18 মার্কসের প্রশ্ন হয়। তাহলে দেখবে 18 মার্কস তোমাদের পুরো হাতের মুঠোয় চলে আসবে। তোমরা শুধু পরীক্ষার আগে হাতে খুবই কম সময়, আমাদের 2 ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হচ্ছে, শেষ কটা দিনে এই কটা প্রশ্ন বারবার করে রিভিশন করো। এর মধ্যে থেকেই পরীক্ষায় প্রশ্ন আসবে, এর বাইরে একটাও প্রশ্ন যাবে না। আশা করছি তোমরা বুঝতে পেরেছো আমি কি বললাম। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমি খুব তাড়াতাড়ি আজকে বা কালকের মধ্যেই আরেকটি লাস্ট যে অধ্যায়টা বাকি রয়েছে আমাদের, সেই অধ্যায়টা থেকে প্রশ্ন দিয়ে দেবো। তোমরা খুব ভালোভাবে প্রিপারেশন করো, আশা করি তোমাদের মাধ্যমিকে খুব ভালো ফলাফল হবে। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার নতুন চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও, এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তোমরা যদি ভিডিওর এই পিডিএফটা ডাউনলোড করতে চাও, তাহলে আমি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি দিয়ে দেবো। তোমরা সেখানে সরাসরি যুক্ত হয়ে এই পিডিএফটি ডাউনলোড করে নিতে পারো। যদি তোমাদের মনে হয় যে এখানে যে প্রশ্নগুলো আজকে আমি ডিসকাস করলাম, কোনো প্রশ্নের উত্তর তোমরা জানো না বা কিভাবে লিখবে বুঝতে পারছো না, তো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তাহলে আমি সেই প্রশ্নের উত্তর নিয়ে একটা নতুন ভিডিও বানাবো।